নমস্কার, আপনাদের সামনে আবার চলে এলাম। আমি রজত বোস। আপনাদেরকে আগে একটা প্রত্যাশা দিয়েছিলাম যে কিভাবে দীর্ঘ সময়ের জন্যে মানে লং টার্মের জন্যে আপনারা নিজেরা স্টক চুজ করতে পারবেন, মানে কোন শেয়ারটায় আপনি ইনভেস্ট করবেন, কোন শেয়ারটায় আপনার টাকা বিনিয়োগ করবেন, সেটা কিভাবে নিজেরা করতে পারবেন সেইটা বলার জন্যই আজকে এলাম। আর এবার একটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে নিজেরা ইনভেস্ট করবেন, নিজে চুজ করবেন স্টকটা, আমরা কিন্তু সব ধরনের স্টকের কথা এখানে যাচ্ছি না। আমি প্রথমেই বলে রাখি, প্রথমেই যেটা ক্লিয়ার করে দেওয়া উচিত আপনাদের সামনে, সেটা হচ্ছে যখন ইনভেস্ট করার কথা বলছি তার মানে হচ্ছে যে আপনি ইনভেস্টার না ট্রেডার সেটাই প্রথমে বুঝে নেওয়া যায়। একজন ইনভেস্টার একটা কোম্পানির ব্যবসাটা কিরাম হবে তার উপরে চিন্তা করে তার টাকা লগ্নি করেন। সুতরাং সেটা 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস বা ইভেন 1 বছরেও হয় না। খুব কম করে হলে 4-5 বছর যদি ধরে রাখেন তবে একটা কোম্পানি ভালো বিজনেস করছে, আপনি তার থেকে ভালো রিটার্ন পেতে পারেন। এরম নয় যে এক বছরের মধ্যেই আপনি কোনো রিটার্ন পাবেন না, সেরকম নাই হতে পারে। হতেই পারে যে 1 বছরের মধ্যে আপনার কেনা স্টকটা ভালোই বেড়ে গেল। এবার বলি কিরম ধরনের স্টক আপনি চুজ করবেন। প্রথমেই বলে রাখি যে আমরা গুড বিজনেসেস অ্যাট রিজনেবল প্রাইস, মানে একটা ভালো ব্যবসা মোটামুটি ঠিকঠাক দামে কিনবো, মানে সেই ধরনের শেয়ারেই আমরা আমাদের টাকা লাগাবো যেটা কোম্পানিটা ভালো একটা ব্যবসা করে এবং তাতে রেগুলার বেসিসে লাভ হয়, নেট প্রফিট দেখতে পাওয়া যায়। সেরকম একটা ব্যবসা যদি আমরা মোটামুটি একটা ঠিকঠাক দামে কিনতে পারি, এই ঠিকঠাক দামটা কিভাবে আসবে সেটা আমরা আজকে পরে আলোচনা করব। এই ধরনের স্টক কেনার চেষ্টা করছি। কি কিনতে যাচ্ছি না সেটাও জেনে রাখা দরকার। যেটা কিনতে যাচ্ছি না সেটা হচ্ছে স্মল ক্যাপ বা মিড ক্যাপ, বা হঠাৎ করে কোনো একটা নতুন আইপিও চলে এলো, তারা অনেক কিছু করছে, তাদের বিরাট সব প্ল্যান ইত্যাদি, সেই ধরনের ব্যবসার কথা বা সেই ধরনের কোম্পানি বা একটা ছোট স্টক, তাতে খবর আছে সেটাতে লাগিয়ে দিন, কি হচ্ছে ঠিক জানি না কিন্তু খবর আছে চলবে, এরকম গল্পটা নয়। গল্পটা হচ্ছে এই ধরনের যে ধরনের স্টক, সেগুলো আমরা যখন উদাহরণ দেবো তখনই আপনি বুঝতে পারবেন বা আপনারা বুঝতে পারবেন যে ওটা হচ্ছে একটা এস্টাবলিশড কোম্পানি। এবং সেই এস্টাবলিশড কোম্পানি কেন আপনি চুজ করবেন, কেন ওই ধরনের ছোট ছোট স্টক, ছোট দামে কম দামের স্টক চুজ করবেন না, বা নতুন একটা ব্যবসা হঠাৎ করে আসছে, অনেক অ্যাডভার্টিজমেন্ট দেখা যাচ্ছে, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ছি না, সেই কারণটাও নিশ্চয়ই বলবো। তবে এটা জেনে রাখুন যে আমাদের মূলত লক্ষ্য হলো বাইং গুড বিজনেসেস অ্যাট রিজনেবল প্রাইস, এইটা হচ্ছে আমাদের মন্ত্র। এবার আসছি মূলত আপনারা কি ধরনের স্টককে চুজ করবেন, কারণ আমি কিন্তু প্রত্যেক মুহূর্তেই ছাঁটনি করার কথা বলবো। ছাঁটনি করার কথা মানে শেষ পর্যায়ে পৌঁছে, আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 5000 স্টক থেকে 50টায় নামিয়ে আনার চেষ্টা আমাদের করতে হবে, কারণ তবেই আপনি একটা কোম্পানিকে প্রপারলি ফলো করতে পারবেন। না ফলো করতে পারলে কিন্তু কোনো লাভ নেই। ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তবেই আপনি দেখতে পাবেন যে আপনি ঠিক পথে হাঁটছেন, ঠিক জায়গায় যাচ্ছেন। আর সব সময় এটা মনে রাখবেন, আপনার টাকা আপনার উপরেই নির্ভর করে। কোনো জায়গা থেকে টিপ বা কোনো ম্যাগাজিন থেকে কিছু পড়লেন, খবরের কাগজে কিছু এলো, টেলিভিশনে কিছু এলো, তাই দিয়ে হবে না। তাহলে আমাদের 2 নম্বর ক্রাইটেরিয়াটা কি হবে? 2 নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে অ্যাকাউন্টিং, মানে বুকসটা কিভাবে মেনটেন করছে। সেই বুকসটা মেনটেন করার সময় বলা হয় যে অ্যাকাউন্টিংটা যেন ক্লিন হয়। অ্যাকাউন্টিংটা ক্লিন বলতে কতগুলো জিনিস বোঝানো হচ্ছে, যেমন ধরুন যা ধারকর্য আছে বা যা লায়াবিলিটিস আছে আপনি সে তো ব্যালেন্স শিটে দেখলেন, কিন্তু এরম একটা জিনিস ভাবুন
যে কোম্পানিটা একটা লিটিগেশনের মধ্যে আছে এবং সেই লিটিগেশনে যদি আলটিমেটলি হেরে যায় তাহলে একটা বিরাট অঙ্কের টাকা কম্পেনসেশন বা সরকারকে দিতে হবে, এরম অনেক কিছু হতে পারে। তো এই কন্টিনজেন্ট লায়াবিলিটি যেটা রয়েছে বা এই যে অফ ব্যালেন্স শিট আইটেম, এটাকে বলা হয় অফ ব্যালেন্স শিট আইটেম, কেননা এটা মেন জায়গায় থাকে না, এটা শেডিউলের মধ্যে থাকে। এরকম কিছু ব্যাপার স্যাপার যেন না থাকে। আরও একটা জিনিস খেয়াল করবেন, একটু পুরনো অ্যানুয়াল রিপোর্টগুলো যদি ডাউনলোড করে দেখেন তাহলে দেখবেন যে যেন 4 বছরে অডিটর চেঞ্জ করতে হয় সেটা ঠিক আছে, কিন্তু বছর বছর অডিটর চেঞ্জ হয়ে যাচ্ছে বা কন্টিনজেন্ট লায়াবিলিটি থাকা সত্ত্বেও, কন্টিনজেন্ট লায়াবিলিটি যেমন ধরুন ব্যাংকের কন্টিনজেন্ট লায়াবিলিটি হতেই থাকে, তার কারণ ব্যাংক লোককে টাকা ধার দেয় নানানভাবে, আপনার ক্রেডিট কার্ড ধার বা অন্যান্য পার্সোনাল লোনের ধার, সেইগুলোর জন্যে ব্যাংকের ইন্টারেস্ট ইনকাম থাকে, ফি ইনকাম থাকে, তাহলে সেগুলো একসঙ্গে বাড়তে হবে। এরম যদি ঘটনাটা না হয়, একদিকে কন্টিনজেন্ট লায়াবিলিটি বাড়ছে, ওদিকে ফি ইনকামটা বাড়ছে না, তাহলেই কিন্তু একটা কিরম যেন ধোঁয়াটে ধোঁয়াটে ব্যাপার বলে মনে হবে। সেইগুলোর থেকে একটু এড়িয়ে চলা বেটার হবে। এটা ছাড়া আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে অডিটর বারবার যেন চেঞ্জ না হয়। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা রয়েছেন তাদের কি কোয়ালিফিকেশান, তাদের এই পার্টিকুলার ইন্ডাস্ট্রি সম্বন্ধে কি ধারণা, এইগুলো যদি দেখে নেন একবার তাহলে ভালো হবে। তবে এইটা একটা জিনিস বলি, এই যে জিনিসটা এখন আপনাদেরকে বললাম, এইটা জন্যে কিছুটা ট্রেনিং লাগে, কিছুটা পড়াশুনো ভালো করে, মানে এই ব্যাপারটা নিয়ে পড়াশুনো দরকার, তবেই আপনি এটা ভালো করে বুঝতে পারবেন। আমি পরে এমন ক্রাইটেরিয়াতে আপনাদেরকে নিয়ে যাব, এমন কিছু সূচক যেগুলো আপনার কাছে তুলে ধরবো আপনাদের কাছে, তাতে আপনারা বুঝতে পারবেন যে মোটামুটিভাবে এই ব্যাপারটাকে আপনি এড়িয়েও যেতে পারবেন। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, এটা দেখা গেছে, এটা শুধু ভারতবর্ষে নয়, এটা দেখা গেছে যে সারা পৃথিবীতেই যেখানেই আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে যাচ্ছেন এবং সেই স্টকটা বেশ ভালো করে বা ভালো করছে, আগেও করেছে, পরেও করবে, এরকম স্টকগুলোতে তাদের ধার কর্জের পরিমাণটা হয় কিছুই নেই, মানে জিরো ডেট, কোনো ধার নেই, কিংবা খুবই কম। তো এটা তো একটা ক্রাইটেরিয়া আছে। এইবারেই আমরা প্রথম ক্রাইটেরিয়াতে চলে এলাম, সেটা হচ্ছে খুব ভালো হয় জিরো বা নেগলিজিবল ডেট, মানে প্রায় ধার কর্জ, বুকসে ধার কর্জ নেই বললেই চলে। তা যদি থাকেও তাহলে সেটা ডেট ইকুইটি রেশিও যেন কোনো মতেই 0.5-এর ওপরে না যায়। তার মানে হচ্ছে যে ইকুইটি ক্যাপিটাল আর শেয়ার হোল্ডার্স রিজার্ভস এই দুটো নিয়ে যা টোটাল টাকার পরিমাণটা দাঁড়াবে তার অর্ধেকের বেশি যেন বুকসে ডেট হিসেবে না থাকে। আমি তো চাইবো যে অ্যাকচুয়ালি কোনো ডেটই নেই বা কোনো ধার কর্জই নেই, বা থাকলেও খুবই খুবই নেগলিজিবল। 0.5টা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, এটা মনে রাখবেন। দেখা গেছে যে ধার কর্জ রাখা স্টকগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ঝামেলায় পড়ে এবং তার জন্যে শেয়ার হোল্ডারকে সাফার করতে হয়। আমরা মোটামুটিভাবে প্রথমেই ওই ব্যাপারটাকে ছেড়ে দিচ্ছি। এবার আমরা পরের মাপকাঠিটায় চলে যাচ্ছি। এই মাপকাঠিটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ অন্যগুলো, কিন্তু এটা থাকতেই হবে। তবে শুধুই এটা, আবার সেটাও চলবে না। এটা কি? এটা হচ্ছে সেলস গ্রোথ, মানে আমরা যাকে ইংরেজিতে বলি টপ লাইন গ্রোথ। টপ লাইন গ্রোথ, কোম্পানিটার বিক্রি বাটা প্রত্যেক বছর বাড়ছে, যদি প্রত্যেক কোয়ার্টারে বাড়ে তো আরোই ভালো, প্রত্যেক বছর বাড়ছে। এরকম যদি হয় যে কোম্পানির লাভটা ভালোই হচ্ছে, লাভটা আগেও যেরম ছিল মোটামুটি সেরমই আছে, কিন্তু সেলস গ্রোথ আর বাড়ছে না, তাহলে কিন্তু বিপদ আছে। এরকম বিপদের আগে আমরা সবকটা ক্রাইটেরিয়া বলে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো যে সেলস গ্রোথ না থাকলে কি হয়, আবার সেলস গ্রোথ আছে অন্য জায়গায় অন্য ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করলেই বা কী হয়। তাহলে মনে রাখবেন টপ লাইন গ্রোথ, এটা দেখা খুব সোজা।
যখনই রেজাল্ট বেরোবে খবরের কাগজে একদম উপরে সেলস ফিগারটা থাকে, সেটা দেখে নেবেন। সেইটা দেখবেন যে যদি প্রত্যেক কোয়ার্টারে সেলস বাড়ছে সেটা দেখতে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, আর প্রত্যেক বছরে একটা সেলস গ্রোথ হচ্ছে তবেই বুঝবেন যে কোম্পানির ব্যবসাটা আস্তে আস্তে বাড়ছে। তা যদি না হয় তাহলে বুঝতে হবে কোম্পানির ব্যবসাটা হয় থমকে পড়েছে, আর না হলে কোম্পানির ব্যবসা শ্রিঙ্ক করছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে আপনার ওখানে বসে থাকার কোনো লাভ নেই, কেন আপনি তো আর ম্যানেজমেন্টের পার্টিসিপেট করছেন না যে বোর্ডে বসেছেন। সেরকম ব্যাপার যদি না হয় তাহলে আপনার ওই কোম্পানিতে থেকে যাওয়ার কোনো মানে থাকবে না। তবে এটাও ঘটনা যে আমরা এই সেলস গ্রোথটা কীভাবে কোম্পানিটা জেনারেট করছে সেটাও দেখব। এটা দেখতে গিয়ে কিছু কিছু জিনিস আছে সেগুলোও আমাদের ভেবে নিতে হবে। চলুন দেখি সেগুলো কি করা যায়। আপনারা নিশ্চয়ই ম্যাকিনজি অ্যান্ড কোম্পানির নাম শুনেছেন। এটা একটা বিখ্যাত কনসালটেন্সি অর্গানাইজেশন। এই ম্যাকিনজি অ্যান্ড কোম্পানি সারা পৃথিবীতে বিভিন্ন কোম্পানিকে সলা পরামর্শ দেয় কিভাবে প্রফিটের অঙ্কটা বাড়ানো যেতে পারে, কিভাবে ব্যবসা বাড়ানো যেতে পারে সেইভাবে। তো সেই ম্যাকিনজি অ্যান্ড কোম্পানি জোর দিয়েছে রিটার্ন অন ক্যাপিটালের ওপরে। এই রিটার্ন অন ক্যাপিটাল আমেরিকাতে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, যেটা আর কি অপারেটিং প্রফিটের থেকে ট্যাক্স বাদ দিয়ে যে সংখ্যাটা আসে তাকে ক্যাপিটাল এমপ্লয়েড বা ইনভেস্টেড ক্যাপিটালের দিয়ে ভাগ করে পাওয়া যায়। আর আমাদের এখানে এই সেম জিনিসটা, এটাকে আমরা বলি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এটা একটু ডিফারেন্ট, কিন্তু আমার মনে হয় যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইউজ করলে জিনিসটা অনেক বেটার হয়। তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এই রেশিওটাতে নিউমারেটার মানে উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইবিআইটি বা পিবিআইটি, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস বা আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। এইটাকে আমরা অপারেটিং প্রফিটও বলে থাকি। এই অপারেটিং প্রফিট এটাকে যখন আমরা ভাগ করছি টোটাল অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। টোটাল অ্যাসেটস মানে ব্যালেন্স শিটের আপনি টোটাল অ্যাসেটস, সব অ্যাসেটস, পুরো অ্যাসেটসটা নিয়ে যা যা অ্যাসেটসের দিকে যা যা রয়েছে পুরোটাকে আপনি নিচ্ছেন, তার থেকে কারেন্ট লায়াবিলিটির সাইড থেকে শুধু কারেন্ট লায়াবিলিটিটা বাদ দিচ্ছেন। কেন বাদ দিচ্ছেন? কারেন্ট লায়াবিলিটি আমরা কাকে বলি? কারেন্ট লায়াবিলিটি আমরা বলি যেটা এক বছরের মধ্যে কোম্পানিকে শোধ দিয়ে দিতে হয়, সেইটাকে আমরা বলি কারেন্ট লায়াবিলিটি। সেই জন্যে টোটাল অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিয়ে যেটা দাঁড়ালো সেটাই হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েডের ডেফিনেশন। এইবারে এই ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি মানে যেটা পাওয়া যাবে এই ভাগ করে ইবিআইটি বা অপারেটিং প্রফিটকে এটা টোটাল অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি দিয়ে ভাগ করলে যেটা পাবেন সেটাই হচ্ছে কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এই ফর্মুলাটার সম্বন্ধে আমরা আলাদা করে যে স্লাইডটা দেখাচ্ছি সেটা দেখে নিন, দেখলে আরও আপনার একটা সম্যক ধারণা হবে। এই অপারেটিং প্রফিট ব্যাপারটাকে আনার আরও একটা উদ্দেশ্য আছে। আরও একটা উদ্দেশ্য কি না, অপারেটিং প্রফিট থেকে যদি আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে বাদ দেন তাহলে পাওয়া যাবে ফ্রি ক্যাশ ফ্লো। আবার এই ফ্রি ক্যাশ ফ্লো অন্য দিক থেকেও বার করা যায়। সেটা হচ্ছে যে রিটার্ন অন ক্যাপিটাল মাইনাস দ্য কস্ট অফ ক্যাপিটাল ইকুয়ালস টু ফ্রি ক্যাশ ফ্লো। আর এই ফ্রি ক্যাশ ফ্লোই কিন্তু শেয়ার হোল্ডারের তার যে দাবিটা এই ফ্রি ক্যাশ ফ্লোর ওপরেই থাকে। তো সুতরাং ফ্রি ক্যাশ ফ্লো যত জেনারেট হবে তত আপনার জন্যে ভালো হবে, অ্যাজ আ শেয়ার হোল্ডার আপনি ততটা গেন করবেন। এবারে কস্ট অফ ক্যাপিটাল, আগে একবার একটা ভিডিওতে বলেছিলাম যে কস্ট অফ ক্যাপিটাল, সেই কস্ট অফ ক্যাপিটালটা ক্যালকুলেট করা হয় ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ডেট প্লাস ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ইকুইটি, দুটোকে মিলালে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ফর দ্য কোম্পানি। এই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ফর দ্য কোম্পানিকে এটা পার্সেন্টেজ টার্মসে এক্সপ্রেস করা হয়। এবারে ধরুন আমাদের এখানে যতদিন পর্যন্ত ইন্টারেস্ট রেট বাড়েনি ততদিন পর্যন্ত এটা একটা থাম্ব রুল হিসেবে ধরে নেওয়া হতো যে কস্ট অফ ডেট আর কস্ট অফ ইকুইটির ওয়েটেড অ্যাভারেজ নিয়ে
অ্যাবাউট 12%। সেটা ইন্টারেস্ট রেট যেহেতু প্রায় 2% মতন বেড়ে গেছে, সেটাকে তাহলে আমাদের এখন ভাবতে হবে 14%। তাহলে রিটার্ন অন ক্যাপিটাল থেকে এই কস্ট অফ ক্যাপিটাল, একটা জিনিস বুঝতে পারছেন যে ফ্রি ক্যাশ ফ্লোর কথা যখন আমি বলছি, সেই ফ্রি ক্যাশ ফ্লোটা যদি পজিটিভ নাম্বার হতে হয় তাহলে আপনার রিটার্ন অন ক্যাপিটাল নিশ্চয়ই 14%-এর ওপরে হতে হবে। তাহলে সেই কারণেই আমি বারবার আপনাদের কাছে এমফাসাইজ করব যে গুড বিজনেস অ্যাট আ রিজনেবল প্রাইস যদি আপনাকে পেতে হয়, তাহলে আপনি দেখবেন যেন আপনার কোম্পানি অ্যাবাউট 25% বেয়ার মিনিমাম নিতে বলছি, কারণ এই ধরনের কোম্পানিগুলো ভালো কোম্পানি হয়। 25% যদি আপনার রিটার্ন অন ক্যাপিটাল হয়, 14% কস্ট অফ ক্যাপিটাল হলেও আপনার কোম্পানি কিন্তু রেগুলার বেসিসে পয়সা বানাচ্ছে। আর এবার আমাদের দেশে এরম কোম্পানিও আছে যারা 40%-এর ওপরে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে, সুতরাং সেই কোম্পানিগুলো তো ভালো বটেই। তবে একটা জিনিস কিন্তু মনে রাখবেন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যখন আপনি 25% চাইছেন, তখন কিন্তু এটা ভাববেন না যে ওই স্টকটা খুব কম দামে পাওয়া যাবে। হ্যাঁ, কম দামে পাওয়া যায়। আপনি দেখেছেন আইটিসি 124 টাকা, ইনফোসিস 1250 টাকা, এরম বিভিন্ন দামে মার্চ 2020 কোভিডের সময় যখন পড়ে গিয়েছিল, তখন এশিয়ান পেন্টস 2000 টাকার নিচে এসে গিয়েছিল, বাজাজ ফাইন্যান্স 2000 টাকার নিচে এসে গিয়েছিল। এই রকম কোনো সময় যদি আপনি বাজারে টাকা নিয়ে এসে কিনতে আসেন, তাহলে why only good business, even the best of businesses will be available at a very cheap price। সেটা 8-10 বছরে একবার করে হয়। যখন আসবে তখন ওই ওয়ারেন বাফেট আর চার্লি মাঙ্গারের মতন একটা মানিটারি চেস্ট যদি আপনি মেনটেন করতে পারেন, যে কিছু টাকা সবসময় আপনার ক্যাশ থাকবে ওইরকম সিচুয়েশানে যাতে আপনি লাগাতে পারেন, তাহলে খুব ভালো কথা। আদারওয়াইজ ধরে নেবেন যে হাই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ক্যাপিটাল যে কোম্পানিগুলো জেনারেট করে, সেগুলোকে কিন্তু খুব যে সস্তায় পাওয়া যাবে তা নয়। তার কারণ হচ্ছে মোস্ট অফ দিস কোম্পানিজ, এগুলো আপনি দেখবেন 100 টাকার ওপরে তো বটেই, কিন্তু তার মধ্যে বেশিরভাগ কোম্পানি হয়তো 1000 টাকার ওপরে। 1000 টাকার ওপরে দাম বলে ভয় পাবেন না, তার কারণ এই 1000 টাকার ওপরের কোম্পানিও 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা পর্যন্ত গেছে। আমি নিজে সেটা দেখেছি, আমার 30 বছরের অভিজ্ঞতায় ওরকম ঘটনা বহুবার ঘটেছে। কাজেই ওই জন্যে ভয় পাবেন না। আপনি এটা দেখবেন যে যে বিজনেসটা আপনি কিনছেন সেটা আপনি ঠিকঠাক জায়গায় কিনছেন কি না। তাহলে আপনাকে কি কি তথ্য জোগাড় করতে হচ্ছে, এই পর্যন্ত আপনাকে রিটার্ন অন ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল, অপারেটিং প্রফিট বা সেলস গ্রোথ, সবই কিন্তু এই যে ধরনের আমাদের এখানে যেসব অ্যাপগুলো রয়েছে, যেমন ধরুন স্ক্রিনার, তারপরে তিজোরি, এই সব কোম্পানির ফ্রি ভার্সানও আছে, পেড ভার্সানও আছে, সব জায়গাতেই এই ডিটেলগুলো পাওয়া যায়। হ্যাঁ, এটা ঠিকই যে আপনি ওই ডিটেলগুলো নিয়ে আপনার নিজের মতন করে ডেফিনিশন চেঞ্জ করে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, কিন্তু থাম্ব রুল হিসেবে ওটাকে আপনি ব্যবহার করতে পারবেন। ওইটার বেসিসে আপনাকে এই অঙ্কটা কষতে হবে। তাহলে আপনারা কি কি ক্রাইটেরিয়া খেয়াল করছেন? রিটার্ন অন ক্যাপিটাল সব থেকে ইম্পর্টেন্ট, আগে সেটা দেখবেন, সেটা যেন 25% বা তার উপরে হয়। এইটা না, এটা আপনাকে দেখতেই হবে। এটা করতে গিয়ে আপনি দেখবেন যে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, কমোডিটি কোম্পানি, অনেক কোম্পানি বাদ চলে যাবে, বাদ চলে যাক, সেটা আপনার জন্যই ভালো। এরপরে দেখবেন সেলস গ্রোথ যেন হতে থাকে। এছাড়া যেগুলো অন্য যে প্যারামিটারগুলো বললাম, যে ধরুন কস্ট অফ ক্যাপিটাল কত হচ্ছে, কস্ট অফ ক্যাপিটালটা যদি কম হয় তাহলে ভালো হবে। আর বাকি যেগুলো, যেমন ধরুন ম্যানেজমেন্টের সম্বন্ধে, ম্যানেজমেন্ট কীভাবে কোম্পানিকে ডিল করছে, সেটা অবশ্য রিটার্ন অন ক্যাপিটাল ভালো হলেই বুঝতে পারবেন যে ম্যানেজমেন্ট খুব ভালো পারফর্ম করছে। কোম্পানির ডেট ইকুইটি রেশিওটা যেন কোনোভাবেই 0.5-এর ওপরে না যায়, আর প্রেফারেবলি 0 ডেট বা নেগলিজিবল ডেট কোম্পানি হলে ভালো হয়। এই ধরনের কোম্পানিতে যদি আপনি 5-10 বছরের জন্য পয়সা লাগান, সেই পয়সাটা অনেক সময় এটাও হয় যে লোকে ঝাঁপিয়ে পড়ে অনেক বেশি দামে একটা স্টক কিনে নিল, কিন্তু দেখবেন যদি আপনি 8-10 বছর ধরে রাখেন
তাহলে আপনার ওই বেশি দামে কেনা স্টকটাও আপনাকে মোটামুটি একটা ভালো রিটার্নই দেবে। এই ধরনের স্টক চুজ করে রাখার পরে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ওই যে ফ্রি ক্যাশ ফ্লোর কথা বললাম, ওই ফ্রি ক্যাশ ফ্লো যে টোটাল অ্যামাউন্টটা সেটাকে নাম্বার অফ শেয়ার্স দিয়ে ভাগ করবেন, তাহলে যেটা বেরোবে সেই নাম্বারটাকে আপনি ফ্রি ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার্স হচ্ছে পার শেয়ার ফ্রি ক্যাশ ফ্লো। এইটা যত হাই হবে তত আপনার জন্যে ভালো, এবং সেটা যত কম দামে সেই শেয়ারটা কিনতে পারবেন তাতে আপনার জন্যে ততটাই আরও সুখকর হবে আগামী দিনের যাত্রাটা। এই ভিডিওটা এতক্ষণ আমার সঙ্গে থেকে দেখার জন্যে অনেক ধন্যবাদ। আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, বেল বাটন প্রেস করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অন্য ভিডিওগুলোও দেখুন, যথেষ্ট তথ্য পাওয়া যাচ্ছে সেখানে, যথেষ্ট বিশদভাবে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে একটা ভালো ইনভেস্টর হতে পারবেন।